আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানে খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়ায়নি কেউ। শিক্ষার্থীদের অভিযোগ, চিকিৎসা না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। আগামী নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়া হবে জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে ভারত। প্রশাসনিক জটিলতায় উদ্বোধনের পর বছর পেরিয়ে গেল তালাবদ্ধ মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর পাচারের শিকার 15 বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল ভারত। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশের মতো সক্রিয় ছিলেন খাগড়াছড়ির ছাত্র জনতা। ছাত্রলীগ যুবলীগের হামলায় এই জেলায় আহত হন বহু শিক্ষার্থী। সে আন্দোলনে বিজয়ের পর 4.5 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আহতদের পাশে দাঁড়ায়নি কেউ। যদিও প্রশাসনের দাবি যাচাই বাছাই করে আহতদের তালিকা তৈরি হচ্ছে, এরপরই দেওয়া হবে সহায়তা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বৈষম্য বিরোধী আন্দোলন সহ এক দফা দাবিতে পার্বত্য জেলা খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি ছাত্ররাও সক্রিয়ভাবে অংশ নেন। 4 আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। হামলায় আহত হন কমপক্ষে 30 জন ছাত্র। এদের মধ্যে গুরুতর আহত হন 12 থেকে 13 জন শিক্ষার্থী। এদের অনেকেই মাথা, হাত, পায়ে জখম নিয়ে দিন কাটাচ্ছেন নিদারুণ কষ্টে। সন্ধ্যায় ছাত্রলীগের হামলায় আমার 6টা সেলাই পড়ে, তখন আবার আমার আঙ্গুল ভেঙে যায়। তো এরপর থেকে ওইভাবে কোনো সরকারি ভাবে বা প্রাতিষ্ঠানিক ভাবে ওইভাবে কোনো সহায়তা পাই নাই। যখন আমরা এক দফার পক্ষ নিয়ে আমরা মিছিলটা বের করে শাপলা চত্বর যাই, তখনই কিছুক্ষণের মধ্যেই যুবলীগের ছাত্রলীগের যৌথভাবে যে আওয়ামী লীগের হামলা, আমাদের উপর হামলা হয়। গুরুতর আহত হয় 9 জন। তাদের এখনো কোনো প্রশাসনিক লেভেল থেকে বা আমাদের উপর মহল থেকে তেমন কোনো আর্থিক কোনো সুবিধা পায়নি। এদিকে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আহতদের অনেকেই যথাযথ সরকারি সহায়তা পাননি। নেওয়া হয়নি উন্নত চিকিৎসার ব্যবস্থাও। যুবলীগ ছাত্রলীগের অতর্কিত হামলার মুখোমুখি হওয়ার পরে আমি আহত হয়েছি। চিটাং আমি 3 মাস ছিলাম। আমার 3টা অপারেশন হয়েছে। হওয়ার পরে পায়ে 2টা স্ক্রু আছে, বলছে 6 মাস লাগবে হাঁটতে। এই অবস্থা আমি আছি, স্ট্রেস নিয়ে হাঁটি। আমার ছেলে বাসায় অবস্থা হাঁটতে পারে না। আমার ছেলে কি করবে? আমার ছেলে ভবিষ্যৎ কোথায়? সরকারি যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন জানিয়েছেন, আন্দোলনে আহতদের নাম, ঠিকানা যাচাই বাছাই চলছে। সেটি শেষ হলেই আহতদের সরকারি সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসক মহোদয় সহ যাচাই বাছাই কমিটির মাধ্যমে যাদের নাম চূড়ান্ত হচ্ছে তাদের আমরা অন্তর্ভুক্তকরণ করছি। একই সাথে খাগড়াছড়িতে যারা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল, ছাত্র সমন্বয়ক, ছাত্র প্রতিনিধি, তাদের সাথে আমাদের কথা হয়। তাদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি আমাদের যাচাই বাছাই কমিটিতে আছেন। খাগড়াছড়িতে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আগামীর বাংলাদেশের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার আগে ভারতকে নিজেদের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে তারা। মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিতে সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ বিএনপি, খেলাফত মজলিস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন? আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো। আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন? আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বভাব দিতে হবে না। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো। আমরা মেধার স্বীকৃতি প্রদান করব।
আমরা পলিটোক্রেসি নয়, মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করব ইনশাআল্লাহ। টঙ্গীতে পুরো ইজতেমা ময়দান এখন ফাঁকা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ এবং র্যাব ইজতেমা ময়দানের চারপাশে অবস্থান নিয়েছে। কোনো মুসল্লিকে ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিছু মুসল্লিদের লাঠি হাতে বিভিন্ন গেটে পাহারা দিতে দেখা যাচ্ছে। পাহারা দেয়া ব্যক্তিরা জানান তারা মাওলানা জুবায়ের পন্থী মুসল্লি। ইজতেমা ময়দানে তাদের মালামাল রয়েছে, তাই কাকরাইল মসজিদের মুরব্বীদের সিদ্ধান্তে ময়দানের বিভিন্ন গেটে অবস্থান নিয়েছেন তারা। বিশ্ব ইজতেমাকে ঘিরে সাদপন্থী এবং জুবায়ের পন্থী মুসল্লিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমা ময়দানের ৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। ১৯ ডিসেম্বর থেকে বিশ্ব ইজতেমা ময়দান এখন ঢাকা বিভাগীয় কমিশনারের অধীনে রয়েছে। নতুন ভবনের উদ্বোধন হয়েছে, বছর পেরিয়ে গেছে, তারপরও সরকারের হস্তান্তর প্রক্রিয়ার জটিলতায় তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় পুরনো ভবনে জায়গা সংকুলান না হয়ে বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। এদিকে নতুন ভবন সেবা উপযোগী নয় বলে অভিযোগ কর্তৃপক্ষের, আর গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। ২০১৩ সালে মেহেরপুর জেনারেল হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। এরপর ২০১৯ সালে ৭২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৬তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি নতুন ভবন। পুরাতন ভবনের স্থানের তুলনায় রোগীর চাপ কয়েক গুণ বেশি থাকায় হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় থাকতে বাধ্য হচ্ছেন রোগীরা। এই হাসপাতালে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুপাতে প্রায় ৪ গুণ রোগী। কাল সকালে আমরা রোগী ভর্তি করেছি, বেড পাইনি, সানের উপর আসি। আমি কোনো সিট পাইনি, তাই আমি বাইরে আছি গেটের মুখে, তাতে দেখা যাচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে। রাখার কারণে এই যে সরকারি হাসপাতালের যে রোগীর যে ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা, যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার কথা, এগুলো ঠিকঠাক মতো রোগী পাচ্ছে না। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম দশা ডাক্তার ও নার্সদের। কোনো রেস্ট্রিকশন নাই বা স্ক্যানও এরকম কোনো ইউনিট চালু নাই, যার কারণে আমার একদম নিওনেট প্লাস শিশু সব একসাথে থাকে, যেখানে এখানে নিওনেটরা বেশি হার্মফুল। আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে কিছু সুপারিশ করেছি যে এই বিষয়গুলো যুক্ত করে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে তারপরে কার্যক্রমটা শুরু করলে ভালো হতো। বেডিং, তারপর বেড সাইড লকার না থাকে, তাহলে এই ভবন হস্তান্তর করে শুধু শুধু পড়ে থাকবে, পড়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং ফার্নিচারের টেন্ডার না হলে এই ভবন হস্তান্তর সম্ভব এই মুহূর্তে না। এদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ করেছে তারা। আমাদের নকশা অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কাজ কমপ্লিট, এবং শিডিউলে বা টেন্ডারে যা ছিল আমরা সেই অনুপাতে কাজ শেষ করেছি। এখন যে উনি যে ত্রুটিগুলো বলছে সেগুলো যদি উনি আমাদের লিখিত দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করি, আমরা আলাদাভাবে ওটা ব্যবস্থা করি, আমরা সেই ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করব। ২০২৩ সালের ১২ নভেম্বর হাসপাতালটির ৬তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর পাচারের শিকার ১৫ বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল ভারত। গতরাতে ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তাদেরকে তুলে দেয়। ফেরত আসা নারী শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। তাদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বিভিন্ন সময় পাচারের শিকার হয়ে এরা ভারতের মুম্বাই গিয়েছিল। পরে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। এরপর আদালত তাদেরকে ১ থেকে ২ বছর সাজা দেয়। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর উপর ময়মনসিংহমুখী লেনের একটি বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে ড্রাম ভর্তি ট্রাক। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে এ পথে যান চলাচল। এদিকে যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নু গেট সড়ক ও বিআরটি ফ্লাইওভার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। স্থানীয়রা বলছেন, ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এসে দেখেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী তুরাগ নদীর তীরে বেইলি ব্রিজ ট্রাক সহ ভেঙে নিচে পড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।
যে দুজন ড্রাইভার আর হেল্পার ছিল ওনারা বাইরে হয়ে গেছে গা, ওনারা এখন হাসপাতালে আছে সম্ভবত, আমি যতদূর জানছি হাসপাতালে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রিজটা এমনিও ঝুঁকিপূর্ণ, আপনি দেখতে পাচ্ছেন ওখানে আরেকটা ব্রিজ আছে কিন্তু ওটা কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ। উদ্ধার কাছে এখনো পর্যন্ত আমাদের চোখে ধরা পড়ে নাই, দেখতেছি না। এইরকম যাতে ঘটনা না ঘটে কর্তৃপক্ষের আগে থেকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত, কারণ মানুষ মরে গেলে তো আর মানুষকে পাওয়া যায় না। নাটোর শহরের কাশিমপুর কেন্দ্রীয় শ্মশানের মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে তরুণ কুমার দাস নামে এক প্রতিবন্ধী ধোপার হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। মন্দির কমিটির সভাপতি সুবল দাস জানায়, সকালে শ্মশানের গার্ড দুলাল চন্দ্র প্রামাণিক মন্দিরে চুরি ও ধোপার খুন হওয়ার বিষয়টি তাকে জানায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় 4 বছর ধরে নিহত ব্যক্তি তরুণ কুমার মন্দিরে থাকত বলে জানান সভাপতি। সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, মন্দিরে গ্রিল কেটে বেশ কিছু কাঁসার বাসনপত্র চোরেরা নিয়ে গেছে। ঘটনাটি দেখে ফেলায় ধোপাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খেজুরের রস ও গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর, তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য। দিনে দিনে খেজুর গাছ কমে যাওয়া ও গাছিদের পেশা পরিবর্তনের কারণেই হুমকির মুখে পড়েছে গুড় তৈরির কাজ। পুরনো এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছেন কয়েকজন যুবক। তাদের উদ্যোগে গত 2 বছর ধরে বেড়েছে খেজুর গুড় তৈরির কাজ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভোরের আগেই হাঁড়ি নিয়ে খেজুর রস সংগ্রহের জন্য বের হন গাছেরা। সেই রস দিয়ে শুরু হয় গুড় তৈরির কাজ। রস আর গুড়ের টানে আসেন ক্রেতারা। রসের ভাটিকে ঘিরে উৎসবের আমেজ। অনেকেই আসেন ছেলে মেয়ে নিয়ে তাজা খেজুরের রস খেতে। কৈশোরের স্বর্ণালী স্মৃতি ফিরে আসে মনের আঙিনায়। একটা বাসায় থাকতাম, তখন ওই বাসাটায় খেজুর গাছ ছিল, তখন কেউ চুরি করে নামাইতো আর ওইটা খাইতাম। আজকে মনে হইতেছে ওই স্বাদটা আবার ফিরে পেলাম। খুবই ভালো লাগছে, সবাই একত্রে রস খাচ্ছি, মুড়ি দিয়ে রস খাওয়া। এসব গুড় বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে, আর প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে চাহিদা অনুযায়ী গুড় সরবরাহ করতে পারেন না গাছিরা। বাজার থেকে আমরা যে গুড়টা কিনি, এই গুড়টা আসলে অতটা মানসম্মত হয় না। সেই গুড়ের মধ্যে নানান রকমের ভেজাল থাকে, কেমিক্যাল থাকে। নিজের চোখের সামনে গুড় জ্বালানো হচ্ছে এবং এই গুড়টা খাঁটি এবং অথেন্টিক, এর জন্য এই গুড়টা নিতে আসছে। নগরায়নের প্রভাবে আশঙ্কাজনক হারে কমে আসছে গাছের সংখ্যা। ঋতুভিত্তিক কাজ হয়, গাছিরা খুঁজে নিচ্ছেন অন্য পেশা। তবে কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে ফিরে আসতে শুরু করেছে জেলার খেজুরে গুড়ের ঐতিহ্য। ফিল করলাম যে আমার ফরিদপুরের যে খেজুরের গুড়ের ঐতিহ্য ছিল, সেই গুড় এখন উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আসলে হতে পারে না। খেজুরের রসের উৎপাদন বাড়াতে এগিয়ে এসেছে কৃষি বিভাগ। নানান উদ্যোগ নিচ্ছেন তারাও। গুড় উৎপাদন যে প্রক্রিয়ার সাথে এই বিষয়টিকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, যেন কৃষক এখান থেকে একটি ভালো মানের গুড় তারা নিজেরা উৎপাদন করতে পারে এবং আমাদের যে গুড়ের যে একটি গুণগত মান, এই গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য কৃষক পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা কৃষি অফিসের হিসাব মতে ছোট বড় মিলিয়ে জেলায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ জেলা স্কুলে এর আয়োজন করা হয়। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়াই এই রিয়েলিটি শোর মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড মার্জিয়া আক্তার ও প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার ASM হাসান ও বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম। ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আমরা নিয়মিত আয়োজন করে থাকি। আমরা চাই বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সাহিত্য, বাংলা আমাদের মননে যে বাংলাটা, সেই বাংলা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে যায়।
বাগেরহাটের রামপালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আসুন্না ফাউন্ডেশন। সকালে রামপালে ভাগা বাজার সংলগ্ন বালুর মাঠ চত্বরে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল, চাদর ও শীতের টুপি উপহার হিসেবে তুলে দেয়া হয়। শীতের এমন পোশাক উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্তরা। এ সময় রামপাল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিন রহমান ও আসুন্না ফাউন্ডেশনের স্কিল অ্যাডমিন মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সাভারে মধুমতি মডেল টাউন উচ্ছেদ না করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্লট মালিক সমিতি। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আগে তারা ঢাকা আরিচা মহাসড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন। প্রায় কয়েক হাজার প্লট মালিক মানববন্ধনে অংশ নেন। জলাশয়ে ভরাট করে আবাসন কোম্পানি গড়ে তোলার অভিযোগে সম্প্রতি হাইকোর্ট মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করলে আগামী 2 সপ্তাহের মধ্যেই তা উচ্ছেদ করার ঘোষণা দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরই প্রেক্ষিতে এ কর্মসূচি পালন করা হয়। বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্ম বন্ধনের আয়োজনে ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সঙ্গীত শিল্পী লিনু বিল্লাহ। এ আয়োজনে ছিল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও গুণীজন সংবর্ধনা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি ও প্রবাসী শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া গীতিকার আমিনুল ইসলাম বাবুর কথায় 2টি মৌলিক গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়। গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী সেলিম দৌলা খান ও নুসরাত জাহান। খাগড়াছড়ির দীঘি নালায় মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে 1.5 শতাধিক নারী, কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক সহযোগিতায় দীঘি নালার কবাখালী পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রিন হিল এ ক্যাম্পের আয়োজন করা হয়। খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুকি আব্দুল্লাহ ও দীঘিনালা পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হোসেন সোহেল সহ অন্যান্য চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জ সরকারি ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 1987 ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পিঠা উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুলঝুরি, পাটিসাপটা, সুজি ও মাংস পিঠা, পুলি, নকশি পিঠা এবং চিতই সহ নানা জাতের পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ আব্দুল মোমিন মোসাব্বির ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম উপস্থিত ছিলেন। বগুড়ার সেনানিবাসে অনুষ্ঠিত হল 6ষ্ঠ রানার ভিক্টরি ডে কাপ গলফ টুর্নামেন্ট। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া গলফ ক্লাবের সভাপতি GOC 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 3 দিন ব্যাপী প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল সহ বিভিন্ন স্থান থেকে মহিলা সহ শতাধিক গলফার অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।